ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে আসা প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে বুঝতে হবে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে এবং সেগুলো উত্তর করার টেকনিক কি। আজকে আমরা 23-24 সেশনের মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী ইউনিটের প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে দিব। আমরা বুঝাইলে যে তুমি বুঝো, আমরা শিখাইলে যে তুমি পারো, এটাই প্রমাণ করে আমাদের হাত ধরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে যাচ্ছ। প্রথম প্রশ্নটা যদি দেখি, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। তিনি এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছেন ড্যাশ দ্য লাস্ট 5 years, গত 5 বছর ধরে। তাহলে তুমি প্রথমে বাক্যটা পড়লা এবং 4টা অপশনের মধ্যে দেখলাম শুরুতে আছে ডিউরিং। ডিউরিং মানে সময়ে। ধরো আমরা বললাম ডিউরিং উইন্টার, অর্থাৎ শীতের সময়ে উই ওয়্যার হেভি ক্লোথ, আমরা ভারী কাপড় চোপড় পরি। ফর মানে প্রিপোজিশন, সিন্স আছে, টু আছে। এই বাক্যটি এবং 4টা অপশন দেখে তুমি সহজেই অনুমান করতে পারবে প্রশ্নটি টেন্স থেকেই দিয়েছে, যেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফর এবং সিন্সের ব্যবহার ক্ষেত্র বিশেষে হতে দেখি। সিন্স মানে বোঝায় কখন থেকে কোনো একটা কাজ বা ঘটনা চলছে, আর ফর মানে বোঝায় কত দিন ধরে, কত বছর ধরে কাজটা ঘটছে। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, তিনি এই স্কুলের প্রিন্সিপাল হিসেবে আছেন ফর দ্য লাস্ট 5 years, গত 5 বছর ধরে। এই যে দেখো, আমরা যদি নাম্বার বুঝাই তাহলে নাম্বারের আগে কত বছর ধরে, কত দিন ধরে, কতক্ষণ ধরে, কত মাস ধরে, কত সপ্তাহ ধরে, এইভাবে যদি প্রশ্ন করি তখন আমরা ফর ব্যবহার করি এবং এরপরে নাম্বার থাকে। আর সিন্স ব্যবহার করি থেকে বোঝালে সকাল থেকে, বুধবার থেকে, গত বছর থেকে, 16 সাল থেকে, 2025 সাল থেকে, 23 সাল থেকে, বৃহস্পতিবার থেকে, জানুয়ারি মাস থেকে, থেকে বোঝালে আমরা সিন্স ব্যবহার করি। আর ফর মানে কতক্ষণ ধরে, কত ঘন্টা ধরে, কত দিন ধরে। তাহলে এখানে ফর এবং সিন্স, যেটা আমরা আমাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাসে পড়াই, যেখানে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কতক্ষণ ধরে এবং কখন থেকে কোনো একটা কাজ চলছে বোঝালে আমরা যে ফর এবং সিন্সের ব্যবহারটা দেখাই, এটাই ঢাবির ভর্তি পরীক্ষায় 2024 সালের দিকে হুবহু চলে এসেছিল। মানে 23-24 সালের দিকে, অর্থাৎ 23 সালের প্রশ্নটাতে, এটা 2023-24 শিক্ষাবর্ষের প্রশ্ন। এখন আমরা পরেরটাতে যাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তর তুমি করে ফেললে যে ভাইয়া ফর হবে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রড, তুমি কতবার বিদেশ গিয়েছো। তুমি কোথাও গিয়েছো অর্থে এটাও আমরা আমাদের টেন্সের ফার্স্ট ক্লাসে পড়িয়েছি। যারা আমাদের পেইড ব্যাচে অলরেডি ভর্তি আছো, অনেকে আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো, তারা একটু ওয়েবসাইটে যাবা, গিয়ে গত বছরের টেন্সের ফার্স্ট ক্লাসটা করে দেখবা আমরা যে পরীক্ষায় পড়িয়েছিলাম, অর্থাৎ আমাদের পেইড ব্যাচের আগে, এই ভর্তি পরীক্ষাটা হওয়ার আগে সেখানে এগুলো আছে কিনা তুমি একটু দেখবা। আমরা যদি কোথাও গিয়েছো অর্থে, কোথাও গিয়েছো অর্থে প্রশ্ন করি, তাহলে আমরা সাধারণত হ্যাভ দিয়ে প্রশ্ন করি এবং সেই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা আমরা টেন্সের ক্লাসে পড়াই। তাহলে এখানে বলা হচ্ছে হাউ মেনি টাইমস, কতবার তুমি বিদেশ গিয়েছো। তাহলে কোথাও গিয়েছো অর্থে আমরা এখানে হ্যাভ ব্যবহার করি। এবং এই টাইপের প্রশ্ন বিগত বছরগুলোতে অনেকবার এসেছে। আমরা যখন আমাদের পেইড ব্যাচে এই ক্লাসটা করাচ্ছিলাম, এরকম উদাহরণ আরও 2-1টা এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সেই প্রশ্নটা ছিল এইরকম যে হ্যাভ ইউ এভার বিন, এই যে দেখো, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো। তাহলে কখনো কোথাও গিয়েছো অর্থে হ্যাভ দিয়ে প্রশ্ন করি এবং পরবর্তীতে বিন থাকে। এবং এইখানেও তুমি দেখো অলরেডি বিন আছে, আমরা যেহেতু কোথাও গিয়েছো অর্থে প্রশ্ন করছি, তাই এখানে আমাদের সঠিক উত্তরটা হ্যাভ হবে। এবং যারা অলরেডি আমাদের পেইড ব্যাচে ভর্তি আছো, এই বছর এখনই ভর্তি হয়ে গিয়েছো, তুমি যাও টেন্সের ক্লাসটাতে গিয়ে দেখো স্বাধীন ভাই যে বলছে এগুলা কি তিনি আসলে পড়িয়েছিলেন কিনা। সো এগুলো হুবহু কমন পেয়ে যাবে ঢাবির ভর্তি পরীক্ষায়। তাহলে এখানে শিখে রাখো, কোথাও গিয়েছো অর্থে আমরা ডু, ডিড, ডাজ দিয়ে প্রশ্ন না করে হ্যাভ এবং বিন এই দুইটাকে দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করব। যেমন এই প্রশ্নটা
অনেক আগেই ঢাবিতে এসেছিল। হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? আর এখানে বলা হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রড? অ্যাব্রড মানে বিদেশ, তুমি কতবার দেশের বাইরে গিয়েছো? ওকে, আমরা পরের প্রশ্নটাতে যাই। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ কম্পিটিটর্স। দেখো, শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্ধারণ করা হয়েছিল। একটা হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে ইলেক্টেড। ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচন, মানে তাকে নির্বাচিত করা হয়েছে, এটা হচ্ছে ইলেক্টেড। আর সিলেক্টেড মানে তারা সবাই মিলে ঠিক করেছে, এটা হচ্ছে নির্ধারণ। একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে নির্ধারিত করা হয়েছে, এটা নির্বাচিত, এটা নির্ধারিত। শি ওয়াজ সিলেক্টেড ফ্রম 400 কম্পিটিটর্স। তুমি প্রেপোজিশনে পড়েছ, দুইয়ের মধ্যে তুলনা বোঝালে আমরা সাধারণত কি বসাই? দুইয়ের মধ্যে তুলনা বসালে আমরা বিটুইন বসাই, কিন্তু যখন অনেকের মধ্যে তুলনা বোঝাবে তখন অ্যামং হবে। তাহলে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম অ্যামং 400 কম্পিটিটর্স, অর্থাৎ সেখানে 400 জন প্রতিযোগী ছিল, 400 জন প্রতিযোগীর মধ্যে সে সিলেক্টেড হয়েছিল। তাহলে এখানে ঠান্ডা মাথায় দেখো, আমরা একেবারে ছোটোবেলায় পড়েছি যে বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে যদি কোনো তুলনা বা আলোচনা হয়, আর অ্যামাং মানে হচ্ছে অনেকের মধ্যে হবে, অর্থাৎ দুইয়ের অধিক, অনেকের মধ্যে। সো এইখানে যেহেতু আমরা দেখছি 400 কম্পিটিটর্স, এটা অনেক না, তাহলে এখানে অ্যামং হবে। এক্স্যাক্টলি এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ওকে, পরের প্রশ্নটা দেখো। হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? বলা হচ্ছে জাঙ্ক ফুড কিভাবে ফাস্ট ফুড থেকে ভিন্ন। এখানে ডাজ কিভাবে ভিন্ন হচ্ছে, তাহলে এখানে আমাদের 4টা অপশন আছে। ঠান্ডা মাথায় দেখবা এখানে ডাজ আছে। সো আমরা কি জানি? ডু, ডিড এবং ডাজ, এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডু, ডিড, ডাজের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তুমি যদি দেখো ডিফারেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা আমরা বাদ দিলাম। এখানে আছে ডিফারেন্স, এটা হচ্ছে নাউন। কোনো বাক্যের শেষে যদি ইএনসি থাকে, এএনসি থাকে, এগুলো সাধারণত নাউন, মানে নাউন হয়ে থাকে। এই যে দেখো, আমরা হিন্ড্রেন্স দেখি, হিন্ড্রেন্স শব্দটার শেষে এএনসি থাকে, আবার অনেক ওয়ার্ড আছে যেগুলোর সাথে ইএনসি থাকে, এগুলো সাধারণত নাউন হয়। যেমন ডিফারেন্স, এটাই তো একটা ইএনসিই, তাহলে এটা হবে না, এটা নাউন হবে। তাহলে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে ডিফার, একটা হচ্ছে ডেফার। এখন দেখো এই দুইটা হচ্ছে ভার্ব, আমাদের এই বাক্যে একটা ভার্ব দরকার। হাউ ডাজ দ্য জাঙ্ক ফুড, এখানে জাঙ্ক ফুড তো একটা নাউন, এটা একটা খাবারের নাম, তাহলে আমাদের এই ডাজের জন্য একটা ভার্ব দরকার। এখানে আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্ট, এটা ভিন্ন, এটাকে পাচ্ছি অ্যাডজেক্টিভ আর এটাকে পাচ্ছি নাউন। আমাদের বাক্যে দুইটা ভার্ব আছে, মানে অপশনে দুইটা ভার্ব আছে, এই দুইটার মধ্যে একটা হবে সঠিক উত্তর। এখন দেখে যে ডেফার শব্দটা, ডেফার মানে হচ্ছে স্থগিত করা অথবা মুলতবি ঘোষণা করা। আমরা বলি না কোর্ট অ্যাডজার্ন হয়েছে, মুলতবি ঘোষণা করা হয়েছে, স্থগিত, এটা হচ্ছে ডেফার। কিন্তু এখানে আমাদের দরকার হচ্ছে ভিন্ন ওয়ার্ডটা দরকার, তাহলে আমরা এখানে সঠিক উত্তর দেব ডিফার। ডিফার শব্দ হচ্ছে ভিন্ন বা আলাদা। তাহলে এখানে বলাই হচ্ছে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড, কিভাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে ভিন্ন হয়। এখন অনেকে বলে দিবে হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফারেন্ট ফ্রম ফাস্ট ফুড। না, এখানে খেয়াল করতে হবে বাক্যে ডাজ আছে, এই বাক্যে কোনো ভার্ব নাই। সো আমি জাস্ট লাইন পরে উত্তর করে দিব এমন না, আমি দেখব যে প্রশ্নটার মধ্যে কোন জায়গায় ঘাটতি আছে। বাক্যে যেহেতু ডু, ডিড, ডাজের পরে ভার্ব বসে আমরা জানি, কিন্তু এখানে কোনো ভার্ব নাই এবং দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ডেফার আর একটা হচ্ছে ডিফার, তাহলে এখানে ডিফারটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এইভাবে বুঝাইলে একটা স্টুডেন্ট কেন বুঝবে না? কেন ওর ঢাকা ইউনিভার্সিটি কঠিন মনে হবে? তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার আগে ক্লাসগুলো দেখো, স্বাধীন ভাবে বুঝাইলে তুমি বুঝো কি না, আমি শিখাইলে তুমি পারো কি না, আমি পড়াইলে যে তুমি পারো, এটা প্রমাণ করে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, আমি পরের প্রশ্নটাতে যাচ্ছি। দেখো, চুজ দ্য কারেক্ট অপশন, এখানে 4টা অপশন দিয়েছে, এখান থেকে সঠিক উত্তরটা বের করতে হবে। আমি তোমাকে একটু দেখাই। দেখো, এফেক্ট, এই ওয়ার্ডটা হচ্ছে ভার্ব, আমরা কারেকশন এগুলো পড়ি। আর ইফেক্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন, ইফেক্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন। এখানে 4টা অপশন দিয়েছে, যেমন এখানে বলা হচ্ছে হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, খাবার কিভাবে পূর্ণিমার জীবন ব্যবস্থায় প্রভাব ফেলে। এখানে বলা হচ্ছে হাউ দ্য ফুড এফেক্ট পূর্ণিমস লাইফস্টাইল, এখানে হাউ এর পরে ডু, ডিড, ডাজ লাগবে প্রশ্ন করার ক্ষেত্রে। আমরা হাউ এর পরে
ডু ডিড ডাজ ছাড়া প্রশ্ন করতে পারবো না, যেহেতু এখানে ডু ডিড ডাজ নাই, এটা ভুল। এখানে হাওয়ার পরে ওয়াজ দিয়েছে, এটাও ভুল। এখানে ডাজ দিয়েছে, এটাও ঠিক আছে। হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এখন খেয়াল করে দেখো, আমরা ডু ডিড ডাজের পরে কি বসাবো? ভার্ব বসাবো। এখন ইফেক্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন, আমাদের দরকার ভার্ব, তাহলে বাক্যে ভার্ব হচ্ছে এফেক্ট, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এফেক্ট। আর এটা হচ্ছে ভুল, কারণ এখানে ইফেক্ট ওয়ার্ডটা হচ্ছে নাউন। ঠান্ডা মাথায় যদি তুমি বের করতে পারো, এগুলো কোনো ব্যাপারই না। এই যে দেখো, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, এটা তো আমরা সবাই জানি। ডু ডিড ডাজের পরে প্রেজেন্ট ফর্ম বসে, এটা একটু আগে ব্যাখ্যা করলাম। এখন প্রেজেন্ট ফর্ম বসতে গিয়ে আমরা এখানে দেখছি, এখানে হাউ এর পরে ডু ডিড ডাজ দেয় না, এখানে হাউ এর পরে ডু ডিড ডাজ দেয় নাই। হাউ এর পরে ডু ডিড ডাজ না দিলে সেটা প্রশ্ন হবে না, সেই প্রশ্নের কাঠামোতে ইন্টারোগেটিভ সেন্টেন্সই ভুল হবে, তাহলে এই দুটো বাদ। আর বাকি রইল দুইটা অপশনের মধ্যে, এখানে ইফেক্ট দিয়েছে, এটা নাউন, কিন্তু আমাদের দরকার ছিল ভার্ব, তাই এটা হবে সঠিক উত্তর। আমি বুঝাইলে তুমি পারবা, এগুলোই তো বিগত বছরে আসছে। এইবার যখন প্রশ্ন করবে এই আঙ্গিকেই তো করবে। সো আমরা যখন হাজার হাজার প্রশ্ন পড়িয়ে একেবারে গ্রামারের নিয়ম পড়িয়ে তোমাকে দক্ষ করবে, এই যে ডু ডিড ডাজ, এগুলো রাইট ফর্ম অফ ভার্বের রুলস, এগুলো পড়িয়ে যখন তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করাবো, তুমি বস হয়ে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে। ওকে, পরের প্রশ্নটাতে আমি যাই। দেখো, চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। তাহলে খেয়াল করে দেখো, আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি এলওয়াই যুক্ত করি তখন সেটাকে আমরা অ্যাডভার্ব হতে দেখি। তাহলে এখানে বলা হচ্ছে প্রিটিলি। তাহলে তুমি দেখো, আমরা যদি বলি শি লুকস প্রিটি, যে তাকে দেখতে অনেক প্রিটি লাগছে, তাহলে এখানে প্রিটিটা কি? একটা অ্যাডজেক্টিভ। আর এখানে লুকসটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যে শি লুকস প্রিটি, শি ইজ আ প্রিটি গার্ল, আমরা অনেক সময় বলি না। তাহলে এখানে দেখো, প্রিটি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়। তো এইখানে তার একটা অ্যাডভার্ব খুঁজতেছে। তাহলে দেখো, এই প্রিটি ওয়ার্ডটার অ্যাডভার্ব হচ্ছে প্রিটিলি, এলওয়াই যুক্ত হলে। প্রিটি ওয়ার্ডটা তো নিজে একটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। প্রিটিফাই, এটা হচ্ছে ভার্ব। আমরা এরকম আরো ওয়ার্ড দেখি, যেমন ফলসিফাই, ফলস আছে না, ফলসের ভার্ব হচ্ছে ফলসিফাই। স্যাটিসফাই, জাস্টিফাই, এটা নাউন হচ্ছে জাস্টিফিকেশন, জাস্টিফিকেশন, এটা হচ্ছে নাউন, আর ভার্ব হচ্ছে জাস্টিফাই। ঠিক একইভাবে এই প্রিটি ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা একটা গুণ বোঝায়, যে সে দেখতে অনেক চমৎকার, প্রিটি, লক্ষ্মী। প্রিটিফাই, এটা হচ্ছে ভার্ব। আর প্রিটি আর, এটা হচ্ছে একটা নাউন। প্রিটি আর নাউন, কিভাবে নাউন তুমি আমাকে বলতে পারো? যেমন ধরো মেক, তৈরি করা, কিন্তু মেকার এখানে লাস্টে ইয়ার থাকলে সেটা নাউন হয়। যেমন ড্রাইভ, গাড়ি চালানো, কিন্তু ড্রাইভার, এই ড্রাইভারটা কি? এই ড্রাইভারটা হচ্ছে একজন গাড়ি চালক, এটা নাউন। ঠিক একইভাবে প্রিটি আর, সো এখানে ইয়ার আছে, লাস্টে ইয়ার ওয়ার্ড থাকলে সেটাকে আমরা নাউনের দিকে নিয়ে যাই। সো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে প্রিটিলি। তাহলে তুমি জাস্ট দেখো আমরা যেভাবে ব্যাখ্যা করে দিচ্ছি তুমি বুঝতেছো কিনা। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট অপশন। আবারও 4টা অপশন থেকে কারেক্ট অপশন খুঁজতে বলছে। সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ, এটাই কারেক্ট অপশন। আমরা বলি না রিডিং ইজ এ গুড হ্যাবিট, তারপর সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এরকম। আর এখানে হচ্ছে সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, সাইকেল তো হয় না। টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, এটাও বাক্য হয়, কিন্তু অর্থসঙ্গতির দিক দিয়ে এইটা সবচেয়ে বেশি পারফেক্ট। এবং টু সাইকেল ইজ গুড, সাইকেল তো হয় না, সাইক্লিং হতে পারে। সো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথমটা। সো পরের প্রশ্নটা যদি দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানশিয়েন্ট? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, আর অ্যানশিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন বা পুরাতন। অ্যানশিয়েন্ট শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন বা পুরাতন, মানে আগের কোনো জিনিস বোঝাতে আমরা অ্যানশিয়েন্ট ব্যবহার করি। আমরা বলি অ্যানশিয়েন্ট বিল্ডিং, একটা প্রাচীন বিল্ডিং। এখন দেখো, আর্কেইক, এই শব্দটার অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন বা আগের। হিস্ট্রিক মানে ঐতিহাসিক, ঐতিহাসিক মানে কি? আগের, একটা ঐতিহাসিক বিল্ডিং, আগের বিল্ডিং। অ্যান্টিকুয়াটেড মানে হচ্ছে পুরাতন বা আগের। আর কন্টেম্পোরারি, এর বাংলা হচ্ছে সমসাময়িক, সমসাময়িক। তাহলে কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ
এই অ্যানশিয়েন্ট, তাহলে অ্যানশিয়েন্ট হচ্ছে প্রাচীন, এর বিপরীত শব্দ হবে কি সমসাময়িক, যেটা আজকের দিনে চলে এটা কন্টেম্পোরারি, যেটা আগে হইতো সেটা অ্যানশিয়েন্ট। এর সমার্থক শব্দ হচ্ছে আর্কেইক, হিস্ট্রিক, তারপর হচ্ছে তোমার অ্যান্টিকোয়াটেড, কিন্তু কন্টেম্পোরারি ওয়ার্ডটা হচ্ছে এর বিপরীত শব্দ, এটা ভোকাবুলারি থেকে এসেছে। সো আমাদের ব্যাচে বিগত বছরগুলোতে তোমাদের মতো যারা ছিল তারা বলেছে যে আলহামদুলিল্লাহ ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে 91তম হয়েছে। আসসালামু আলাইকুম, আমি এইচএসসি এবং অ্যাডমিশনে আপনার স্টুডেন্ট ছিলাম, আপনাদের ক্লাসগুলো নিয়মিত করতাম, আপনার রিটেন বইটা পড়ে উপকৃত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 296তম স্থান অর্জন করেছে। জি ভাইয়া, 2025-26 শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পেয়েছি। আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলাম, নাম অপু কুমার সরকার। অন্যদিকে ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মোতাহারা সুলতানা, আপনার পেইড ব্যাচের স্টুডেন্ট, আমি আলহামদুলিল্লাহ ঢাবিয়ান হয়েছি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এরা কিন্তু আমাদের ডিরেক্ট পেইড ব্যাচের স্টুডেন্ট। সো এরা যদি তোমার মতো জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, তুমিও পারবা। এবং আমাদের ব্যাচে ভর্তি হলে আমরা এই এক সেট বই কিন্তু তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আমাদের ড্রিম ডিউ ব্যাচে এইচএসসির পাশাপাশি, মানে এইচএসসি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, এইচএসসি বলতে বলতে চলে আসছে, আমরা ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সাস্ট, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যত জায়গায় পরীক্ষা দিবা সব শেষ করে দিব। এই এক সেট বই কুরিয়ার করে তোমার এখানে পাঠাবো। আমাদের এই এক ব্যাচেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব শেষ করবা। এবং এইখানে আমরা বাংলার ক্লাস নিব প্রায় 50টা, ইংরেজির ক্লাস 100টা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা পড়াবো। সাধারণ জ্ঞানের ক্লাস হবে 50টা, মোট ক্লাস থাকবে 200টি। আবার ব্যবসায়ের জন্য বাংলা ক্লাস 50, ইংরেজির ক্লাস 50, হিসাব বিজ্ঞানের 50, ম্যানেজমেন্টের 25, মার্কেটিংয়ের 25, ফাইন্যান্সের 25, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ানো হবে। আর এই যে এক সেট বই আমরা কুরিয়ার করে তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। সো এই এক সেট বই এবং আমাদের ক্লাসগুলো করলে তুমি অনায়াসে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দৌড়ে এগিয়ে যাবে। সো আমি বারবার বলি, আমার ক্লাস দেখো, দেখে তুমি ডিসিশন নাও কবে নাগাদ তুমি আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছ। এরপরে এই প্রশ্নটা দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এবং যারা ভর্তি হতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বারে তুমি নক দিতে পারো, আমি সব কিছু গুছিয়ে দিব। এখানে একটা কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে, 4টা অপশন আছে। এখানে বলছে আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। এই যে দেখো 2 আছে, 2 থাকলে এখানে পেয়ার্স হওয়ার কথা না, তাহলে এই জায়গাতে ভুল। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইজেস। অ্যাডভাইস ওয়ার্ডটার সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না, কারণ অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, কখনো প্লুরাল হয় না। যেমন আমরা কখনো বলি না নলেজেস, আমরা কখনো বলি না ওয়াটার্স, পানিগুলো, আমরা কখনো বলি না এয়ার্স, এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলোকে আমরা কখনোই এস বাই এস দ্বারা প্লুরাল করতে পারি না। তারপর বলা হচ্ছে আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। আমি ঘোড়া নিয়ে কবিতা পড়ি। তাহলে দেখো একটু ঠান্ডা মাথায়, মানুষ কি ঘোড়া নিয়ে কবিতা পড়ে? মানে রেগুলার পড়ে। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যে কাজটা আমরা রেগুলার করি। যখন তুমি বলো যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই টেক শাওয়ার বা বাথ, তো আই ডু মাই ব্রেকফাস্ট, তো আমরা এটা কি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তো এখানে যখন আমরা বলছি যে আই রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স, তার মানে কি আমি ঘোড়া নিয়ে কবিতা পড়ি সবসময়। তো এই বাক্যটা অর্থর দিক দিয়ে একটু দুর্বল আছে। এই বাক্যটা সবচেয়ে পারফেক্ট হইতো আমরা যদি বলতাম আই হ্যাভ রিড এ, বা আই হ্যাভ রিড পোয়েট্রি, আই হ্যাভ রিড পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। এটা হলে বাক্যটা বেশি অর্থপূর্ণ হতো, যে আমি ঘোড়া নিয়ে একটি কবিতা পড়েছি, মানে আজকে আমি পড়েছি, তো আমি বললাম যে আই হ্যাভ রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, আমি ঘোড়া নিয়ে একটা কবিতা পড়েছি। অ্যান্ড কেউ যদি বলে যে সে সারাদিনই ঘোড়া নিয়ে পড়ে, সারা জীবনই ঘোড়া নিয়ে পড়ে, সেই বাক্যটা একটু দৃষ্টিকটু, তাই এই অপশনটাকে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট আমরা নিচ্ছি না। লাস্টেরটা হচ্ছে সঠিক উত্তর। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। এই যে দেখো ওয়ান অফ তার পরে আমরা সাধারণত নাউন বা প্রোনাউনটাকে প্লুরাল হিসেবে নিই। তো এখানে বলা হচ্ছে হ্যামলেট যে নাট্যকর্মটা আছে সেটা
শেক্সপিয়ারের অন্যতম সৃষ্টিকর্মগুলোর মধ্যে একটি। সো এখানে ওয়ার্কস বলতে তার সৃষ্টিকর্মগুলোর কথা বলা হচ্ছে, তাই এটা সঠিক উত্তর হবে। কারণ আমরা জানি ওয়ান অফ দ্যার পরে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু আমাদের নাউনটা সর্বদাই প্লুরাল হয়। সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকি তিনটাকে কোন হিসাবে এবং কেন বাদ দিয়েছি এই জিনিসগুলো শিখতে হবে। আমি যেভাবে একটা প্রশ্ন দেখে চিন্তা করি, এই চিন্তা ভাবনাটা তোমার মাথায় ইনস্টল করে দিতে হবে। একটা অ্যাপ যেমন একটা মোবাইলে ইনস্টল করে দিই, এই থট প্রসেসটা এখানে ইনস্টল করে তোমাকে ঢাবির ভর্তি পরীক্ষায় এইসব প্রশ্ন উত্তর করার টেকনিকটা না শেখালে চান্স পাওয়া কঠিন। ওকে, পরেরটা দেখো, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ এন ইন্টারজেকশন। এই বাক্যগুলোর মধ্যে কোন বাক্যটাতে ইন্টারজেকশন আছে? তুমি পার্টস অফ স্পিচ যদি পড়ে থাকো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আমরা পড়ি না? তাহলে এই যে দেখো, এই ইন্টারজেকশনটা হচ্ছে আমরা যখন আমাদের আবেগ অথবা আমাদের যে অনুভূতি, আমাদের আবেগ, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা ব্যক্ত করতে, আশা, আকাঙ্ক্ষা, ভয়, এগুলো আমরা যখন ব্যক্ত করতে যাই, ঠিক আছে, তখন তখন সেই জিনিসটাকে বলে থাকি যে এটা ইন্টারজেকশন। তাহলে চারটা অপশনের মধ্যে দেখো, এখানে বলা হচ্ছে ওয়েল, ভালো, ইট ইজ টাইম টু সে গুড বাই। ধরো তুমি এখানে একটা আবেগ প্রকাশ করছো যে ওয়েল, ইট ইজ টাইম টু সে গুড বাই, তাহলে এখানে ইন্টারজেকশন আছে যেহেতু আমরা কমা দেখছি। হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছে, এখানে কমা আছে, ইয়েট হি কুড নট পাস দ্য টেস্ট, বলা হচ্ছে সে কঠোর পরিশ্রম করার পরেও পরীক্ষায় সে পাস করতে পারে নাই। দিস ইজ নট হোয়াট আই মিন্ট, আসলে আমি যা বোঝাচ্ছি জিনিসটা এমন নয়। ডু ইউ নো হোয়ার দ্য প্লেফুল পেনগুইনস লিভ, তুমি কি জানো এই যে খেলা করে পেনগুইনগুলা তারা কোথায় বসবাস করে? হ্যাঁ, অ্যান্টার্কটিকাতে বসবাস করে। তাহলে এই ক্ষেত্রে দেখো ওয়েল, আমরা অনেক সময় বলি না এলাস, হায় হায় কি হইল, আবার অনেক সময় বলি না ওয়াও, হুররা, এবং আমরা বলি ওয়েল। সো এই যে আমাদের আবেগগুলোকে প্রকাশ করি, সেগুলোকেই সাধারণত ইন্টারজেকশন বলা হয়। এটা পার্টস অফ স্পিচের ক্লাসটা করলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা যদি দেখি, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, কোন বানানটা ভুল হয়েছে? রিসিভ বানানটা ঠিক আছে, রেসেস বানানটাও ঠিক আছে, এই যে রিসিপ্ট বানানটাতে ঝামেলা আছে, আর CIEPT এই জায়গাটার মধ্যে একটু ঝামেলা আছে। তাহলে দেখো এখানে রিসিভ বানানটা, সো রিসিভ বানানটা ভুল আছে, রিসেন্ট বানানটা ঠিক আছে। সো স্পেলিং থেকে একটা প্রশ্ন দিবে। আইডেন্টিফাই, ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। বলা হচ্ছে এটা কোন ধরনের বাক্য? ইন মাই ওপিনিয়ন এর অর্থ হচ্ছে আমার মতানুসারে বা আমার মতে রোমিও এবং জুলিয়েট উইলিয়াম শেক্সপিয়ারের একটা অন্যতম ভালো প্লে বা নাটক। সো এটা কোন ধরনের বাক্য? এই বাক্যটা কি ইম্পারেটিভ? না, ইম্পারেটিভ বাক্য সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আমরা বললাম গো টু প্লে, যে খেলতে যাও, বা ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। সো এই বাক্যগুলোকে আমরা সাধারণত বলি ইম্পারেটিভ। ইন্টারগেটিভ মানে হচ্ছে যেগুলো তারা প্রশ্ন করে, বাক্যতে প্রশ্ন করে নাই। এক্সক্লামেটরি হচ্ছে যেগুলো আবেগ প্রকাশ করে, হুররে, এলাস, ওয়াও। তাহলে এই বাক্যটা হচ্ছে ডিক্লিয়ারেটিভ বাক্য। ডিক্লিয়ারেটিভ বাক্যের আরেক নাম হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, অর্থাৎ এটা বিবৃতিমূলক একটা বাক্য। অ্যাসার্টিভ অথবা ডিক্লিয়ারেটিভ, ডিক্লিয়ারেটিভ, অ্যাসার্টিভ অথবা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স বলে আমরা এটাকে প্রকাশ করে থাকি, ঠিক আছে, একেবারে ইজি। ওকে, পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ আ টেরিবল বিউটি ইজ বর্ন। তাহলে দেখো এখানে টেরিবল মানে হচ্ছে ভয়ানক, টেরিবল শব্দের অর্থ কি? ভয়ানক। আর এখানে বলা হচ্ছে বিউটি, বিউটি মানে কি? আবার সুন্দর। তাহলে তুমি দেখো এখানে দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসছে। দুইটা বিপরীত শব্দ পাশাপাশি বসলে সেটাকে অক্সিমরন বলে। যেমন তুমি বললা হি ইজ ইররেগুলারলি রেগুলার, সে অনিয়মিতভাবে নিয়মিত। সে যে স্কুলে আসে না, এটা নিয়মিতই আসে না, তাই আমরা এটাকে বলি হি ইজ ইররেগুলারলি রেগুলার। তাহলে এই যে আমরা বলছি ইররেগুলারলি রেগুলার, সে অনিয়মিতভাবে নিয়মিত। বা আমরা অনেক সময় বলি না যে
আগলি গুড, সে হচ্ছে কুৎসিতভাবে ভালো। সো এই দুইটা বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে সেটাকে আমরা অক্সিমরন বলি ফিগার অফ স্পিচে, যেটা আমরা পেইড ব্যাচে আরও সুন্দর করে ব্যাখ্যা করে বুঝাই দিব। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। তারপরে দেখো, হোয়াট ইজ আ সিনোনিম অফ অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি মানে কি? শত্রুতা। তো বলা হচ্ছে এই অ্যানিমোসিটিটার অন্যতম একটা বিপরীত শব্দ কি? এখন তোকে হারমোনি মানে কি? মিল। মানুষে মানুষে আমরা বলি না তালের মিল, সুরের মিল, একটা গানের যে ওর গানের মধ্যে একটা হারমোনিয়াস আছে বা হারমোনি আছে, এটা একটা হারমোনিয়াস। সেরেনিটি মানে শান্তি। এমিটি মানে হচ্ছে বন্ধুত্ব। সেরেনিটি মানে হচ্ছে শান্তি। তাহলে এখানে অ্যানমিটি, এটা হচ্ছে শত্রুতা। তাহলে সিনোনিম হবে অ্যানিমোসিটির অ্যানমিটি। সো এই হচ্ছে আমাদের পুরো আলোচনা, এ টু জেড আমি শেষ করে দিলাম। সো আমাদের এই ক্লাসগুলো দেখো, এগুলো হচ্ছে জাস্ট সলভ ক্লাস। আমরা প্রশ্নগুলো কোথা থেকে এসেছে এবং উত্তর করার সিস্টেমটা দেখাচ্ছি, বাট আমাদের পেইড ব্যাচে আমরা পুরো জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিব। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ক্লাসটা তুমি দেখেছো, কিভাবে পড়ালাম সেটাও বুঝেছো। এইভাবে যদি তোমাকে 1000 প্রশ্ন সমাধান করে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার করে পাঠাই, তাহলে কেন তুমি পারবে না? এবং তোমার আগে বিগত বছরগুলোতে এইসব ক্লাস করে শত শত হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। যেহেতু তারা পেয়েছে, ইনশাল্লাহ এবার তুমি পাবে। শুরু করো, লেগে থাকো, নিজের বলার মতো একটা গল্প তৈরি করো।